আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অংশীদারি কারবার সংক্রান্ত এই যে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, দুইটা প্রশ্ন এসেছিল। পূর্বের ক্লাসে একটা আলোচনা করেছিলাম, আজকে আরেকটা। তো যাই প্রশ্নটি এই যে উপস্থাপন করলাম। তো এই অঙ্কটি সমন্বিত অংশীদারি কারবার সংক্রান্ত অর্থাৎ একবার বিশেষ করে করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একবার নিট মুনাফা নির্ণয় করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হলুদ কালার দিয়ে রেখেছি, পরবর্তীতে দেখা গেল যে মূলধন আর উত্তোলনের সুদ বাদ পড়েছে। অর্থাৎ এই হিসাবটা একবার করেছে, করার পরে দেখছে যে মূলধনের সুদও বাদ পড়েছে, উত্তোলনের সুদও বাদ পড়ে গেছে। তো বাদ পড়া আইটেমগুলো নিয়ে নতুন করে আবার আমাদের হিসাব করতে হবে, তার নাম লাভ লোকসান সমন্বয় হিসাব। তো যাই হোক, ক নাম্বারে তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, কারণ এই যে মূলধনের সুদ নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধনের উপরে। তো ক নাম্বারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে। তো যাই প্রারম্ভিক মূলধন, তো যে এইখানে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো প্রারম্ভিক মূলধনের নির্ণয়ের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি, হাশেম, তারিক, মিজান। প্রথমে আমরা লিখব যে মূলধন দেওয়া আছে, এই যে এটার নাম কিন্তু সমাপনী মূলধন, কারণ এই যে 31শে ডিসেম্বর তারিখের মূলধন এটি 71,000, 54,000, 43,000 যা যা আছে লিখলাম। এখন এইটার সাথে কয়েকটা আইটেম যোগ বিয়োগ হবে। কি কি হবে? এই যে এইখানে পড়ি 31শে ডিসেম্বর তারিখে উত্তোলন, বেতন আর মুনাফার অংশ, এই তিনটা সমন্বয় করা হয়েছে। তাহলে উত্তোলন, বেতন, মুনাফার অংশ এইগুলো এখন আবার যোগ বিয়োগ করলেই প্রারম্ভিক মূলধন নির্ণয় হবে। এখন আমরা যখন প্রারম্ভিক থেকে সমাপনী মূলধন নির্ণয় করি তখন কিন্তু উত্তোলন বিয়োগ করে থাকি। তো এখন যোগ করব, উল্টা করব। এখন যোগ উত্তোলন, আগে যেহেতু বিয়োগ করেছিলাম এখন যোগ করব। এই যে 5,000, 4,000, 3,000 উত্তোলন যোগ করব, যোগ করে নিচে লিখব। দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এবার মুনাফার অংশ, মুনাফার অংশ আগে আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম, এখন বিয়োগ করব। মুনাফার অংশ এই যে দেয়া আছে, এই যে 48,000 টাকা, কিন্তু এই 48,000 টাকা এই অনুপাতে ভাগ হবে 3-2-1। 3-2-1 অনুপাতে যদি ভাগ করি, মানে কি 6 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ, মুনাফা তো ভাগ করতে পারি আমরা। তাহলে হবে 24,000, 16,000 এবং 8,000, এটা হবে। এটা কি করব? বাদ লিখেছি, মানে কি বিয়োগ করব। উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করে এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এখানে বাদ লিখলে ব্র্যাকেট না দিলেও হয়, অনেক সময় বিয়োগ করার জন্য ব্র্যাকেট দিয়ে থাকে, বাদ লিখলে আর ব্র্যাকেট দিতে হয় না। আবার বেতনও বিয়োগ করব, কারণ বেতনটা আগে যোগ করেছিলাম। বেতন কে কে পাবে? 2 জন বেতন পাবে, মিজান আর তারিক। মিজান পাবে প্রতি মাসে 500, মানে কি 1 বছরে 5 12 60, 6,000। আর তারিক পাবেও 6,000, দুজনের সমান সমান। তারিক আর মিজান 6,000, 6,000। এবার এটাও বিয়োগ করব, 52,000 নিচে লিখে দিব। এটা থেকে বিয়োগ করে কত হবে? 36,000 হবে। এটা আবার 32,000 হবে। এইটা নিচে ডাবল দাগ দিব। এইটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এবং আমরা যে মূলধনের সুদ নির্ণয় করব এই প্রারম্ভিক মূলধনের উপরে কত পার্সেন্ট সুদ? 10%। তার মানে কি মূলধনের সুদ হবে 5,200, 3600 আর 3,200। তো এই হচ্ছে ক নম্বরের প্রারম্ভিক মূলধন নির্ণয়। এবার খ নম্বরে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব। তো এই ছিল ক নম্বরের উত্তর। এখন খ নম্বরে বলেছিল লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে। তো লাভ লোকসান সমন্বয় হিসাবের ছক লাভ লোকসান আবণ্টন হিসাবের মতো, এই যে লাভ লোকসান সমন্বয় হিসাবে এভাবে ছক অঙ্কন করব আগের মতো, ডেবিট ক্রেডিট লিখব। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম। এই লাভ লোকসান সমন্বয় হিসাবে শুধুমাত্র যেটুকু বাদ পড়া লেনদেনগুলি বসবে। এই যে পরবর্তীতে দেখা গেল যে মূলধনের সুদ আর উত্তোলনের সুদ বাদ পড়েছে, তো মূলধনের সুদ বাম দিকে লিখব। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, মূলধনের সুদ। তো মূলধনের সুদ কিছুক্ষণ আগে তো কীভাবে বের করতে হবে আমি বলে দিলাম, তাই না? ওই যে প্রারম্ভিক মূলধন বের হয়েছে না 52,000 টাকা, তার উপর 10% 5,200। আবার তারেক এবং মিজানের যে প্রারম্ভিক মূলধন বের হয়েছে, প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরেছে, কিন্তু এইখানে যে মূলধন দেওয়া আছে এর উপর সুদ ধরা যাবে না। ওই যে প্রারম্ভিক মূলধন বের করেছি তার উপরে সুদ, ক নম্বরে বের করেছি প্রারম্ভিক মূলধন, এগুলো যোগ করে এখানে লিখলাম। আর ডান দিকে লিখব উত্তোলনের সুদ, যেটা বাদ পড়েছিল। উত্তোলনের সুদ এই যে উত্তোলন দেওয়া আছে, তো উত্তোলনের উপর সাধারণত হাফ বছরের সুদ ধরতে হয়। তো উত্তোলনের সুদ লিখব। উত্তোলনের সুদ হাফ বছরের 6 মাসের এই টাকাগুলি হবে। এই যে 5,000 টাকার উপরে 6 মাসের 10% 250, 4,000 টাকার উপরে 200, 3,000 টাকার উপরে 150, এগুলো যোগ করে শেষের ঘরে লিখব। তো এখানে কিন্তু আর কিছু বসবে না, কারণ এই যে নিট মুনাফা যেটি আছে এটি আর বসবে না, এটি একবার লেখা হয়েছে। এখানে খালি বসবে যেগুলি বাদ পড়েছে।
মূলধনি সুদ বাদ পড়েছিল ডেবিটে লিখলাম, উত্তোলনের সুদ বাদ পড়েছিল ক্রেডিটে লিখলাম। এইবার ডেবিট বেশি, তাই বাম দিক যোগ করে এই 12,000 টাকা লিখব, বাম দিকের এই 12,000 টাকা ডান দিকে নিয়ে যাব, নিয়ে দুই দিকে ডাবল দাগ দিব। এই 12,000 থেকে 600 বিয়োগ করে 11,400 লিখব। এই 11,400 কিন্তু ক্ষতির অংশ, তাই আমরা সবাইকে ভাগ করে দিব। যেমন ইতিপূর্বে ডান দিক যদি বেশি হতো বাম দিকে মুনাফার অংশ হতো, এখন তো বাম দিক বড়, তাই ক্ষতির অংশ তিনজনাকে ভাগ করে দিব এই অনুপাতে ভাগ করে দিলে এই টাকাগুলি হবে। অনুপাত কীভাবে ভাগ করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি, তোমরা পারবে। সেজন্য এই 11,400 টাকা এই যে 3-2 অনুপাতে ভাগ করে এই টাকাগুলি পেলাম, ক্ষতির অংশ। এই হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। এবার গ নাম্বারে বলেছিল অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে। তো যাই অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ওই মূলধন হিসাবের মতোই ছক, সেম ছক, একটু লেখা পার্থক্য। তো প্রথমে এখানে লিখব ব্যালেন্স বিডি, কিন্তু এখানে ডিসেম্বর 31 তারিখ দিতে হবে, কারণ এই যে ডিসেম্বর 31 তারিখ দেওয়া, জানুয়ারি 1 তারিখ না। ব্যালেন্স বিডি বলে এখানে 71,000, 54,000, 43,000 লিখব। এখানে যা দেওয়া আছে প্রশ্নে সেটাই লিখব। তারপরে কি কি বলেছিল, উত্তোলন লিখব বাম দিকে, না উত্তোলন লিখব না, এই অঙ্ক উত্তোলন লেখা যাবে না, উত্তোলনের সুদ লিখতে হবে। এই ব্যালেন্স বিডির সাথে এখন খালি বাদ পড়া আইটেমগুলি লিখব। কি কি বাদ পড়েছে, এই যে মূলধনের সুদ আর উত্তোলনের সুদ, এই দুইটা বাদ পড়েছে, ওই দুটো লিখব। মূলধনের সুদ বের করেছিলাম, খ নাম্বারে লিখেছি আমরা 5,200, 3,600, 3,200, এটা হচ্ছে মূলধনের সুদ। এটা বাদ পড়েছিল তাই লিখলাম। আমি বারবার বলছি কিন্তু এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, যেগুলি বাদ পড়েছে সেগুলো নিয়ে আমরা এগুলো সমাধান করতেছি। উত্তোলনের সুদ বাদ পড়েছে, উত্তোলনের সুদ বাম দিকে লিখব। উত্তোলনের সুদ কত কত হয়েছিল কিছুক্ষণ আগে, 250, 200, 150 বের করেছি কিছুক্ষণ আগে, খ নাম্বারে লিখেছি, ওখান থেকে নিয়ে আসলাম। আর এই যোগ বিয়োগ করতে যে লাভ লোকসান সমন্বয় হিসেবে একটা নিট ক্ষতি পেয়েছি, নিট ক্ষতি বাম দিকে বসবে। নিট মুনাফার অংশ যেমন ডান দিকে বসে, ক্ষতির অংশ বাম দিকে বসে, ওই খ থেকে নিয়ে আসলাম। এবার যোগ বিয়োগ করবো, আর কিছু নাই। ডান দিকে দাগ দিব, বাম দিকে দাগ দিব, এই দ্বারা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব, এই যোগফলগুলো এখানে নিয়ে আসবো। জের করতে তো আমরা পারি, সেজন্য দ্রুত বলছি। দুই দিকে ডাবল দাগ দিব, অর্থাৎ ডান দিক যোগ করে যোগফল বাম দিকে নিয়ে আসলাম। এবার এই যোগফল থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে টাকা লিখব, এই যোগফল থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে টাকা লিখব, নিচের যোগফল থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে টাকা লিখব, পাশে লিখব ব্যালেন্স সিডি। এগুলো আমরা পারি, সেজন্য দ্রুত বলেছি। এবার এই যে ব্যালেন্স সিডি হলো, এটা ডান দিকে চলে যাবে, এই ডান দিকে, এই টাকাগুলি ডান দিকে নিচে লিখব ব্যালেন্স বিডি নামে, পরের বছর অর্থাৎ 2023 সালের জানুয়ারি 1 তারিখ। এইভাবে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে পারি। লাভ লোকসান সমন্বয় হিসাব অংশীদারদের মূলধন হিসাবের মতোই লাভ লোকসান সমন্বয় হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। তো এইভাবে এই অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে পারি, অংশীদারদের মূলধন হিসাবের মতোই, শুধুমাত্র এখানে যেগুলি বাদ পড়েছে সেগুলি লিখব। আর বাদ পড়াগুলি লিখতে যে নিট ক্ষতি হয়েছে, ক্ষতির অংশ বাম দিকে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে 2024 সালে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে বিভিন্ন বোর্ডের, ওইগুলি সমাধান করার চেষ্টা করব। আজকে 2023 সালের শেষ ক্লাস ছিল। 2023 সালের সব প্রশ্নগুলির আমি কিন্তু ধারাবাহিকভাবে সমাধান করেছি। আশা করি তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।